হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাদের চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব অভিবাসন এবং দারিদ্রতা, এই দুটি টপিক সম্পর্কে। এর আগের ক্লাসে আমরা মানব নিরাপত্তা আর সন্ত্রাসবাদ এই দুটি কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে। দেখো, নিরাপত্তা কাকে বলা হয়? যে কোনো রকম হুমকি বা বিপদ থেকে মুক্ত থাকাকেই আমরা কি বলি? নিরাপত্তা বলি। আর নিরাপত্তার দুটি প্রকারভেদ আছে, একটা প্রথাগত নিরাপত্তা অর্থাৎ ট্রেডিশনাল সিকিউরিটি, একটা অপ্রথাগত নিরাপত্তা অর্থাৎ নন ট্রেডিশনাল সিকিউরিটি। প্রথাগত নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, রাষ্ট্রের সামরিক দিক নিয়ে আলোচনা করে প্রথাগত নিরাপত্তা। আর অপ্রথাগত নিরাপত্তা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, তাই না? ব্যক্তির অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব দিক থেকে সুরক্ষাকে বোঝায়, ঠিক আছে। পরিবেশগত দিক থেকে, সমস্ত দিক থেকে ব্যক্তির যে সুরক্ষা, সেটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে। তার মধ্যে একটা ছিল মানব নিরাপত্তা আর সন্ত্রাসবাদ, এগুলি অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে। আজকে যে আলোচনা করব অভিবাসন, এটাও অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে অভিবাসন বা মাইগ্রেশন ইংরেজিতে বলা হয়। তাহলে এই মাইগ্রেশন বা অভিবাসন কাকে বলা হয়? দেখো, আমি এখানে একটা ছোট্ট করে সংজ্ঞা লিখে দিয়েছি, তোমরা এটা শুধু মনে রাখবে যে অভিবাসন হলো কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর তাদের বসবাসের স্থায়ী বা অস্থায়ী আবাসস্থল পরিবর্তন করে অন্য স্থানে স্থানান্তর। তাহলে একটা জায়গায় মানুষরা থাকতো, তাদের বাসস্থান ছিল, তাহলে সেই বাসস্থান ছেড়ে যখন মানুষেরা অন্য জায়গায় স্থানান্তর করে, ধরো আমি আছি এখন ভারতে, আমি এখন যদি আমেরিকাতে গিয়ে বসবাস শুরু করি, তার মানে আমি কি করলাম? যে মাইগ্রেশন করলাম, অর্থাৎ অভিবাসন করলাম। আমি আছি পশ্চিমবঙ্গে, আমি এখন উচ্চ শিক্ষার জন্য কানাডায় চলে গেলাম বা আমেরিকাতে চলে গেলাম, বা আমি কর্মসংস্থানের জন্য কাতার, ইউএই অন্য দেশে চলে গেলাম। তাহলে এই যে আমি আমার নিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে স্থানান্তর করছি, এটাকেই বলা হয় অভিবাসন বা মাইগ্রেশন। বোঝা গেল? তাহলে এখানে কোনো ব্যক্তিও হতে পারে বা ব্যক্তি গোষ্ঠী। এখন দেখো যে প্রকারভেদ, অভিবাসন কয় প্রকার? অভিবাসন দুই প্রকার। পরীক্ষা আসতে পারে অভিবাসন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ অভিবাসন আর একটা হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন। এখন অভ্যন্তরীণ অভিবাসন কোনটা? অভ্যন্তরীণ অভিবাসন হচ্ছে একই দেশের মধ্যে যেটা ঘটে, অর্থাৎ আমি ভারতে আছি, আর ভারতের মধ্যে বর্তমানে ধরো 28টা রাজ্য আছে, তাই না? 28টাই তো রাজ্য। তাহলে পশ্চিমবঙ্গে আমি আছি, তাহলে আমি যদি এখন পশ্চিমবঙ্গ ছেড়ে কোনো কাজের উদ্দেশ্যে আমি যদি গুজরাটে যাই, বা আমি কোনো কাজের উদ্দেশ্যে তামিলনাড়ুতে যাই, সেখানে গিয়ে আমি বসবাস করা শুরু করি, তার মানে আমি একই দেশের মধ্যে কি করলাম? যে মাইগ্রেশন করলাম, অর্থাৎ অভিবাসন করলাম। তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ অভিবাসন, যেটা একই দেশের মধ্যে ঘটে থাকে, তাই না? একই দেশের মধ্যে কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী যখন নিজের বাসস্থান ছেড়ে অন্যত্র সেই দেশের মধ্যেই কি করে? বসবাস করা শুরু করে দেয়, সেটা হচ্ছে অভ্যন্তরীণ অভিবাসন। আর আন্তর্জাতিক অভিবাসন কোনটা, অর্থাৎ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কোনটা? এটা হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে ঘটে। আমি ভারতে আছি, ভারত থেকে এখন যে কোনো দেশে, অন্য আমি দেশে যদি চলে যাই, সেটা শিক্ষার উদ্দেশ্যে হতে পারে, আমি ওই কি উচ্চ শিক্ষার জন্য আমি যদি যাই, বা আমি যদি কোনো কর্মসংস্থানের জন্য যাই, বা আমি যদি আমার বেটার লাইফস্টাইলের জন্য আমি যাই, উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে যদি আমি অন্য দেশে চলে যাই, যে ভারতে অতটা সুযোগ সুবিধা নেই, ভারত সরকার ট্যাক্স বেশি নেয়, তার জন্য আমি কি করলাম? এখন আমি ধরো দুবাইয়ে সেটেল হয়ে গেলাম। যখন একটা মানুষ উচ্চ শিক্ষার জন্য, কর্মসংস্থানের জন্য, নিজের বেটার লাইফস্টাইলের জন্য, উন্নত জীবনযাপনের জন্য যখন ব্যক্তিরা এক দেশ ছেড়ে অন্য দেশে স্থানান্তরিত হয়, তখন সেটা হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন, ঠিক আছে। অভ্যন্তরীণ অভিবাসন একটা দেশের মধ্যেই ঘটে, আন্তর্জাতিক অভিবাসন একটা দেশ থেকে একটা দেশের আর কি জাতীয় সীমার বাইরে যখন অন্য দেশে গিয়ে স্থানান্তরিত হয় কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী, সেটা হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন।
তাহলে অর্থ তো বুঝলে, কনসেপ্ট তো ক্লিয়ার হলো যে অভিবাসন জিনিসটা কি। এখন দেখো যে ওই অভিবাসনের কারণ কি। এই যে মানুষ নিজের বাসস্থান ছেড়ে অন্যত্র কি করছে, মাইগ্রেশন করছে, এর কারণ কি? অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ কি হতে পারে মাইগ্রেশনের? যে একটা দেশের মধ্যে যদি বেকারত্ব বাড়তে থাকে, কর্মসংস্থানের যদি অভাব দেখা দেয়, তাহলে সেই অর্থনৈতিক কারণেও কিন্তু কি হয় যে বেকার যুবক যুবতীরা নিজের দেশ ছেড়ে অন্য দেশের মধ্যে কাজের উদ্দেশ্যে অর্থাৎ কর্মসংস্থানের উদ্দেশ্যে তারা মাইগ্রেশন করে থাকে, অর্থাৎ অভিবাসন করে থাকে। তাহলে এটা হচ্ছে অভিবাসনের একটা কারণ, অর্থনৈতিক কারণ। নেক্সট হচ্ছে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ কি হতে পারে? যে বেটার লাইফস্টাইলের জন্য, ঠিক আছে। এখন ভারত সরকার ট্যাক্স বেশি নিচ্ছে, এখন আমি যদি অন্য দেশে যাই তাহলে সেখানে ট্যাক্স কম নিতে পারে, তাহলে সেখানে গিয়ে আমি সেটেল হব, আর সেখানে সরকার আরো বেশি ফেসিলিটি দিবে। এমন অনেক কারণ হতে পারে, রাজনৈতিক কারণ, ঠিক আছে। নেক্সট হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণেও কিন্তু মানুষেরা অভিবাসন করে। কিসের জন্য? সামাজিক কারণ কি? ধরো আমার কোনো আর কি পরিবারের কোনো সদস্য আছে অন্য দেশে, ধরো দুবাইয়ে বা আমেরিকাতে আমার পরিবারের কোনো সদস্য আছে, তাহলে আমি যদি আমার পরিবারের সদস্যের সঙ্গে সেই দেশে গিয়ে থাকার ভাবনা চিন্তা করি, অর্থাৎ সেখানে আমি যাই, সেখানেই থাকি আমি আমার নিজের ভারতীয় বাসস্থান ছেড়ে, তাহলে আমার কি ঘটবে? যে অভিবাসন ঘটবে। তাহলে এটা হচ্ছে সামাজিক কারণ। অথবা কোনো যদি ব্যক্তি সে যদি অন্য অন্য চীন বলো, আমেরিকা বলো, কানাডা বলো, ব্রিটেন বলো, ইংল্যান্ড, অন্য দেশের মেয়ে বা ছেলেকে যদি বিয়ে করে কোনো ভারতীয় ছেলে বা মেয়ে, তাহলে সেই উদ্দেশ্যেও যদি অন্য দেশে যায়, তো সেটাও কিন্তু সামাজিক কারণের মধ্যে পড়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পরিবেশগত কারণ। পরিবেশগত কারণেও কিন্তু অভিবাসন ঘটে থাকে। পরিবেশগত কারণ অর্থাৎ ধরো একটি দেশের মধ্যে ভূমিকম্প আসলো, ভূমিকম্পের কারণে আর কি অনেক ক্ষয়ক্ষতি হলো, বা সুনামি আসলো, বা বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ আসে, তার জন্য কিন্তু মানুষেরা কি করে, যে নিজের বাসস্থান ছেড়ে তারা অন্যত্র অভিবাসন করে। তাহলে এই অনেক কারণ হয় অভিবাসনের। তাহলে মূল কারণগুলি আমি যা বললাম মাথায় রাখবে, তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে। আর এটা তো একদম সহজ চ্যাপ্টারটা, অতটা চাপ নেওয়ার কিছু নেই। আচ্ছা, এবার দেখো যে এই যে অভিবাসন ঘটছে, এক স্থান ছেড়ে মানুষ অন্য স্থানে বসবাস করছে গিয়ে, তাহলে এর কিন্তু ইতিবাচক প্রভাবও পড়ে এবং নেতিবাচক প্রভাবও পড়ে। অর্থাৎ এই অভিবাসনের ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে, সেটা এখন দেখব। ফার্স্ট হচ্ছে ইতিবাচক প্রভাব, অর্থাৎ এই যে অভিবাসন ঘটছে এর ভালো দিকটা কি? ফার্স্ট হচ্ছে গন্তব্য দেশে শ্রম বৃদ্ধি। ধরো এটা একটা দেশ আর এটা একটা দেশ, এখন একজন ব্যক্তি বা এখানে অনেক ব্যক্তি গোষ্ঠী তারা এই দেশ ছেড়ে তারা চলে যাচ্ছে, ধরো এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে ইউএসএ, আমেরিকা। তাহলে কিছু ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী যদি ভারত ছেড়ে আমেরিকাতে যায়, কিসের জন্য? ধরো কর্মসংস্থানের জন্য গেল, তাই না? সেখানে যেমন ভারত থেকে কিন্তু অন্যান্য দেশে কিন্তু অনেক শ্রমিক যায় কাজ করার উদ্দেশ্যে, তাহলে কি হবে? যে গন্তব্য দেশে শ্রম বৃদ্ধি পাবে, তাই না? আর ভারতীয়দেরকে কিন্তু অনেক কম মূল্যে তারা কাজ করাতে পারে, মজুরি ভারতীয়রা অনেক কম নেয়, তাই না? তাহলে সেটা সেই দেশের জন্য তো ভালো। তাহলে এটা একটা ইতিবাচক প্রভাব। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি। তাহলে সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি মানে ধরো ভারতীয়রা, আর আগে বুঝে নাও যে সংস্কৃতি কি। সংস্কৃতি কাকে বলা হয়? যে আমাদের যে ভাষা, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পোশাক আচার আচরণ, ঠিক আছে, আমাদের যে নৃত্য, আমাদের সঙ্গীত, ঠিক আছে, আমাদের নাচ, সমস্ত কিছু হচ্ছে মিলিয়ে বলা হয় আমাদের এটা সংস্কৃতি, তাই তো? তাহলে এখন যদি ভারতীয় সংস্কৃতির মানুষ অন্য দেশে যায়, তাহলে সেই দেশের মানুষেরা তাদের সংস্কৃতি আলাদা। তাহলে এখন যখন ভারতীয়রা অন্য দেশে যাবে, তাহলে সেখানের মধ্যে কি হবে? যে সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি পাবে। বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে,
আর সেখানের মধ্যে বিভিন্ন সংস্কৃতির মানুষেরা সেখানে একসঙ্গে থাকা শুরু করছে। তার দ্বারা কি হচ্ছে, যে সেখানের মধ্যে বিভিন্ন সংস্কৃতির মানুষ হলো। এখন কি হবে, বিভিন্ন সংস্কৃতির মানুষ যখন পাশাপাশি তাদের বাড়ি থাকবে, তাই না, তারা একে অপরের সংস্কৃতি সম্পর্কে জানবে, শিখবে, বুঝবে, তাই না, একে অপরের সঙ্গে অনেক কিছু শেয়ার করবে, তাদের সংস্কৃতি সম্পর্কে জানবে। তাহলে এটা একটা পজিটিভ দিক। এবার দেখো যে নেতিবাচক প্রভাব, বাস্তবে কিন্তু নেতিবাচক প্রভাবটাই বেশি দেখা যায়। ঠিক আছে, বাস্তবিক দিক থেকে দেখলে যে এই যে মাইগ্রেশন ঘটছে, অভিবাসন ঘটছে, এটা কিন্তু বিভিন্ন দেশের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তাহলে এর নেতিবাচক প্রভাবটা কি পড়ে? ফার্স্ট দেখো যে স্থানীয় জনগণের সঙ্গে সাংস্কৃতিক দ্বন্দ্ব। একটু আগে তো বললাম যে সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি পায়, মানে বিভিন্ন সংস্কৃতির মানুষ একসঙ্গে থাকা শুরু করে, এটা একটা ভালো দিকও হতে পারে। কিন্তু আবার বিভিন্ন আর কি জনগণের মধ্যে কিন্তু তখন সাংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টি হয়, যে কি ভাষায় কথা বলছে, কিভাবে খাবার দাবার খাচ্ছে, কি খায়। অনেকে কিন্তু অনেকের খাবার দেখে ঘৃণা বোধ করে, যে এগুলি কি খাচ্ছে, এগুলি তো আমরা খাই না, তাই না। তাহলে অনেক সময় কিন্তু এমন হয় যে স্থানীয় জনগণের সঙ্গে সাংস্কৃতিক দ্বন্দ্ব দেখা যায়। যে ধরো এই এলাকার মধ্যে এটা একটা সোসাইটি, এই সোসাইটির মধ্যে মানুষেরা বসবাস করছে, তাদের সংস্কৃতি আলাদা। এখন অন্য একটা সংস্কৃতির মানুষ এখানে এসে বসবাস শুরু করে, এখন তাদের ধরো খাবার দাবার, ঠিক আছে, খাদ্যাভ্যাস, তাদের পোশাক আচার আচরণ একটু আলাদা। তাহলে এখন যদি সমাজের মানুষেরা তার সঙ্গে ভেদাভেদ শুরু করে, তাদের সঙ্গে ধরো দ্বন্দ্ব বাড়তে পারে, তাই না। তাহলে এটা একটা নেতিবাচক প্রভাব। নেক্সট হচ্ছে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রে সংকট। তাহলে যদি অভিবাসন ঘটে, ধরো এই একটা দেশ, এই একটা দেশ, এই দেশ থেকে মানুষেরা এই দেশে যাচ্ছে, এখন এই দেশের মধ্যে তো কর্মসংস্থান লিমিটেড, তাই না। এখন যখন এই দেশ থেকে মানুষেরা এই দেশে যাবে, তখন এই দেশের মানুষেরা সেই দেশের চাকরি নিয়ে নেবে, সেই দেশের যে কাজগুলি ছিল এখন অন্য দেশের মানুষেরা পেয়ে যাচ্ছে। তার মানে সেই দেশের যে স্থানীয় যে জনগণরা আছে তারা তারা কর্মসংস্থান পাচ্ছে না, তাই না। তাহলে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে। যে আমি ভারতে আছি, ধরো বছরে 1 কোটি কর্মসংস্থান হয় ভারতে। এখন যদি অন্যান্য দেশ থেকে, বাংলাদেশ থেকে, তারপরে আফ্রিকার কোনো দেশ থেকে, নেপাল থেকে, ভুটান থেকে মানুষেরা আসে ভারতে, আর ভারতে যে 1 কোটি সারা বছর কর্মসংস্থান জেনারেট হয়, সেগুলি যদি তারা নিতে থাকে, তার সঙ্গে সঙ্গে ভারতীয়রা তো পাবেই, কিন্তু তারা যেগুলি নিয়ে নেবে তার দ্বারা কি হবে, ভারতের জনসংখ্যা অনেক, তাহলে ভারতীয়দের কি হবে, কর্মসংস্থানের ক্ষেত্রে সংকট দেখা দেবে। তাহলে এটাই বলা হচ্ছে, যখন একটা দেশ থেকে অন্য দেশে মানুষ যায়, তখন সেই দেশের যে কর্মসংস্থানগুলি আছে, সেই দেশের চাকরি যে আছে সেগুলি নিয়ে নিচ্ছে, আর তার দ্বারা সেই স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রে সংকট দেখা দিচ্ছে। নেক্সট হচ্ছে গন্তব্য দেশে জনসংখ্যার চাপ। যেই দেশ, এই একটা দেশ, এই একটা দেশ, এই দেশ ছেড়ে মানুষ এই দেশে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে উৎস দেশ, উৎস দেশ, আর এটা হচ্ছে গন্তব্য দেশ। ঠিক আছে, তাহলে যখন মানুষ এক দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছে, অর্থাৎ উৎস দেশ ছেড়ে গন্তব্য দেশে যাচ্ছে, তখন কিন্তু সেই দেশের মধ্যে জনসংখ্যার চাপ বৃদ্ধি পাবেই, তাই না। ভারত এখন বিশ্বের মধ্যে প্রথম স্থানে আছে জনসংখ্যার দিক থেকে। তাহলে এখন যদি ভারতের মধ্যে বিভিন্ন অন্যান্য দেশ থেকে মাইগ্রেশন ঘটে ভারতের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে কি হবে, যেমন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর মানুষ এসেছে, তাই না। তাহলে এই যে জনসংখ্যার চাপটা তো দেশের মধ্যে বৃদ্ধি পাবে, তাহলে এগুলি কিন্তু নেতিবাচক প্রভাব। তাহলে অভিবাসন যে ঘটে এর ভালো দিকও আছে, অর্থাৎ ইতিবাচক প্রভাবটাও আছে, আবার নেতিবাচক প্রভাবটাও আছে। তাহলে মূল কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরীক্ষায় যেভাবেই কোশ্চেন আসো এমসিকিউ আকারে তোমরা করতে পারবে। এবার আমরা আলোচনা করব দারিদ্রতা সম্পর্কে, ঠিক আছে। তাহলে আগে লিখে দিচ্ছি, তারপর এক এক করে আলোচনা করছি। এখন দেখো দারিদ্রতা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ পভার্টি সম্পর্কে, যে দারিদ্রতার সংজ্ঞা, দারিদ্রতার প্রকারভেদ, দারিদ্রতার কারণ, আর এই দারিদ্রতা দূরীকরণের উপায়। ফার্স্ট দেখো দারিদ্রতা বলতে কি বোঝায়। যে দারিদ্রতা হলো এমন একটি অবস্থা
যেখানে ব্যক্তি বা পরিবার তাদের মৌলিক চাহিদা, কেমন মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই যে মৌলিক চাহিদাগুলি আছে, এই মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। তাহলে যখন কোনো ব্যক্তি বা সেই পরিবার এই যে মৌলিক চাহিদা, দৈনন্দিন জীবনযাপনের জন্য খাদ্য প্রয়োজন, খাদ্য না খেয়ে, খাবার না খেয়ে কেউ বেঁচে থাকতে পারবে না, বস্ত্র, পোশাক পরিধান করতে হবে, বাসস্থান লাগবে বসবাসের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, এই যে মৌলিক চাহিদাগুলি, এগুলি যখন পূরণ করতে পারবে না কোনো ব্যক্তি বা পরিবার, তাহলে সেটাকেই বোঝায় হচ্ছে দারিদ্রতা। এবার দেখো এই দারিদ্রতার প্রকারভেদ। দারিদ্রতা দুই প্রকার হয়, একটা হচ্ছে চরম দারিদ্রতা, একটা হয় আপেক্ষিক দারিদ্রতা। চরম দারিদ্রতা অর্থাৎ এক্সট্রিম পভার্টি, আর আপেক্ষিক দারিদ্রতা অর্থাৎ রিলেটিভ পভার্টি। চরম দারিদ্রতা কোনটা? যে ব্যক্তি বা পরিবার তার দৈনন্দিন জীবনযাপনের জন্য যে খাবারের যে বিশুদ্ধ পানীয় জল, খাবার, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি যে প্রয়োজনীয় মৌলিক যে চাহিদাগুলি আছে এগুলি পূরণ করতে পারছে না এমন কোনো ব্যক্তি বা পরিবার, তাহলে সেটা হচ্ছে চরম দারিদ্রতা। আর আপেক্ষিক দারিদ্রতা দেখা যায় সমাজের মধ্যে যখন অর্থনৈতিক বৈষম্য দেখা যায়, অর্থাৎ আপেক্ষিক দারিদ্রতা এখানের মধ্যে মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য পানীয় জল, খাবার দাবার এটা চলে, কিন্তু সেই রকম শিক্ষা, উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে পারে না, তারপরে উন্নত স্বাস্থ্য পরিষেবা ইত্যাদির পরিষেবা পায় না। এটা হচ্ছে আপেক্ষিক দারিদ্রতার মধ্যে পড়ে। এবার দেখবো যে এই দারিদ্রতার কারণ কি, দেশের মধ্যে যে এত দারিদ্রতা দেখা যায় এর মূল কারণটা কি? ফার্স্ট হচ্ছে বেকারত্ব। যদি দেশের মধ্যে কর্মসংস্থানই না থাকে, চাকরি না থাকে, তাহলে মানুষ কি কাজ করবে? দেশের মধ্যে যদি শিল্প না থাকে, ইন্ডাস্ট্রি না থাকে, মানুষ কোথায় কাজ করতে যাবে? পশ্চিমবঙ্গের মধ্যে শিল্প নেই, কারখানা নেই, কোথায় কাজ করবে মানুষ? পশ্চিমবঙ্গ ছেড়ে ছেড়ে অন্যান্য রাজ্যে যাচ্ছে কাজ করার জন্য, বা অন্যান্য দেশে যাচ্ছে গিয়ে কাজ করার জন্য, তাই না? তাহলে এই বেকারত্বের জন্যও কিন্তু দারিদ্রতা দেখা যায়। নেক্সট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এক নম্বর হচ্ছে বেকারত্ব বৃদ্ধি, কর্মসংস্থান নেই, কর্মসংস্থানেরই অভাব, তাছাড়া আবার জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে যে এত মানুষজন, তারা কিভাবে কর্মসংস্থান পাবে? কর্মসংস্থান তো লিমিটেড, জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে কিন্তু কর্মসংস্থান তো বৃদ্ধি পাচ্ছে না, এর দ্বারা কি হবে? যে দারিদ্রতা আরো বৃদ্ধি পাবে, এটা একটা কারণ। 3 নম্বর কারণ হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণের অভাব। তাহলে মানুষের মধ্যে যদি শিক্ষা এবং প্রশিক্ষণের অভাব দেখা যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি কর্মসংস্থান পাবে না। যদি কোনো ব্যক্তি শিক্ষিত না হয়, সেই ব্যক্তির মধ্যে যদি কোনো দক্ষতাই না থাকে, কোনো স্কিল না থাকে, সেই ব্যক্তি যদি কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে না পারে, তাহলে সে কি কাজ করবে, কি কাজ করে খাবে? তাহলে এই শিক্ষার অভাব এবং প্রশিক্ষণের অভাবের জন্য কিন্তু দারিদ্রতা পরিলক্ষিত হয়, এটা আরেকটা কারণ। নেক্সট হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। শিল্পপতিরা যে তাদের কাছে অনেক প্রচুর সম্পত্তি, বিলিয়ন বিলিয়ন ডলার, কিন্তু সমাজের যে বাকি মানুষেরা আছে তাদের কাছে ন্যূনতম সম্পত্তি আছে আর কি, দৈনন্দিন জীবনযাপন করার জন্য আর কি এত টাকা নেই, এত সম্পত্তি নেই। তাহলে এই যে অর্থনৈতিক বৈষম্য, কিছু মানুষ আছে যারা একদম ধনী আর বেশিরভাগ মানুষই দরিদ্র, তাহলে এই যে বৈষম্য, এটার জন্য কিন্তু দারিদ্রতা দেখা যায়। নেক্সট হচ্ছে দুর্নীতি। দুর্নীতি হচ্ছে মেন কারণ বলতে পারো। এখন যদি দেশের সরকারি দুর্নীতিগ্রস্ত হয়, সেখানে যদি কারাপশন বাড়তে থাকে, যেমন পশ্চিমবঙ্গে বর্তমানে সরকার পরিবর্তন ঘটেছে, দেখা যাচ্ছে যে আগে যে লক্ষ্মীর ভান্ডার পেত, অনেক পুরুষেরাও নাকি লক্ষ্মীর ভান্ডার পেত। তাহলে ভাবতে পেরেছো কি অবস্থাটা ছিল? সরকার যে টাকাটা পায় সেটা কি সরকার নিজের না, সেটা সাধারণ মানুষেরই টাকা, তাই না? আমরা ট্যাক্স দেই, আমরা একটা জলের বোতল কিনলেও সেটাতে ট্যাক্স যায় সরকারকে, আমরা যখন গাড়িতে পেট্রোল ভরি তারও ট্যাক্স যায় সরকারকে, আমরা চাল, ডাল, তেল যে কোনো কিছু কিনি না কেন, একটা চকলেট কিনলেও তার উপরে কিন্তু ট্যাক্স সরকারের কাছে যায়। তাহলে এই সাধারণ মানুষের যে টাকাটা সেটা যায় সরকারের কাছে, আর সরকারের কাজ কি হবে? যেই সেই টাকাটাকে
সাধারণ মানুষের, ঠিক আছে, সেই দেশের মানুষের কল্যাণ সাধনের জন্য ব্যবহার করা। কিন্তু সেই জায়গার মধ্যে দুর্নীতি হচ্ছে, অনেক নেতা মন্ত্রীরা নিজের পকেটে টাকা ঢুকাচ্ছে, অনেক জায়গায় নিজের কর্মীদেরকে টাকা বিলাচ্ছে, তাই না? তাহলে যখন সমাজের মধ্যে, একটা দেশের মধ্যে দুর্নীতি দেখা যাবে, তখন কিন্তু দারিদ্রতা বৃদ্ধি পাবেই, তাই না? এবার দেখো যে এই দারিদ্রতা দূরীকরণের উপায় কি। বোঝা গেল যে দারিদ্রতা কিভাবে হচ্ছে। এবার এই দারিদ্রতাকে দূরীকরণ করতে হবে, তাই না? ফার্স্ট হচ্ছে শিক্ষার প্রসার। যখন একটা দেশের মধ্যে মানুষেরা শিক্ষিত হবে, দেশের মধ্যে জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো যাবে, তখনই কিন্তু দারিদ্রতা দূরীকরণ করা যাবে। কারণ শিক্ষা এবং প্রশিক্ষণের অভাবের জন্যই দারিদ্রতা সৃষ্টি হয়। তাহলে যখন অভাবের জন্যই সৃষ্টি হয়, তার মানে কি শিক্ষা এবং প্রশিক্ষণের প্রসার ঘটানো দরকার হবে। তাহলে কি হয়ে যাবে, যে দারিদ্রতা দূরীকরণ ঘটানো যাবে। নেক্সট হচ্ছে বেকারত্ব দূরীকরণ। বেকারত্ব দূরীকরণ কীভাবে ঘটানো যাবে, যে কর্মসংস্থান বৃদ্ধি করে বিভিন্ন কলকারখানা শিল্প স্থাপন করো, তার দ্বারা কর্মসংস্থান বৃদ্ধি করো, তাহলেই কিন্তু বেকারত্ব দূরীকরণ করা যাবে। নেক্সট হচ্ছে গ্রামীণ উন্নয়ন। তাহলে এখন শুধুমাত্র শহর নগরাঞ্চলে উন্নয়ন করে লাভ নেই, গ্রামের দিকেও নজর রাখতে হবে। গ্রামের উন্নয়ন ঘটানো কিন্তু দরকার, তাই না? নেক্সট হচ্ছে নারী ক্ষমতায়ন। তাহলে সমাজে যে নারীরা আছে, তারাও যাতে শিক্ষিত হয়, তারাও যাতে শিক্ষার সুযোগ পায়, তারাও যাতে দেশের অর্থনীতিতে তারা নিজে যোগদান দিতে পারে, দেশের অর্থনৈতিক উন্নয়নে, সেটাও কিন্তু দেখতে হবে। নারীর শিক্ষা, নারী যাতে কর্মসংস্থানের সুযোগ থাকে তার, নারী ক্ষমতায়ন করাও কিন্তু দরকার দারিদ্রতা দূরীকরণের জন্য, তাই না? নেক্সট হচ্ছে সরকারি সহায়তা বৃদ্ধি। এখন সরকার যখন দেশের পিছিয়ে পড়া যে মানুষেরা আছে, যে দরিদ্র ব্যক্তিরা আছে, তাদের যদি সাপোর্ট করে, তাদের যদি সহায়তা করে, যে কৃষকরা আছে, সেই কৃষকদের সহায়তা করুক, তার দ্বারা কী হবে, যে তাদেরকে একটা দারিদ্রতা থেকে বের করার পথ তো একটা তৈরি করে দিতে হবে না? তাহলে মোট কথা সরকারের সাপোর্ট কিন্তু প্রয়োজন। নেক্সট হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি সরবরাহ। তাহলে একটা দেশের মানুষেরা ছোটোবেলার থেকে, একটা শিশু যখন আস্তে আস্তে বড় হয়, তাহলে সেই শিশুই কিন্তু দেশের ভবিষ্যৎ। তাহলে সেই শিশু যদি ছোটোবেলা থেকে তার মধ্যে পুষ্টির অভাব দেখা যায়, তার যদি স্বাস্থ্য ঠিকঠাক না থাকে, তাহলে সেই কি ভবিষ্যতে গিয়ে উন্নত দেশ গড়ার লক্ষ্যে তার নিজের সর্বস্ব দিতে পারবে না। তার জন্য কিন্তু একটা দেশের মানুষজন যাতে স্বাস্থ্য এবং পুষ্টি সরবরাহ, তারা যাতে অপুষ্টিতে না ভোগে, এটা কিন্তু দেখা দরকার, ঠিক আছে? তাহলে এই সব উপায়ে কিন্তু আমরা দারিদ্রতা দূরীকরণ করতে পারবো। তাহলে এই হয়ে গেল দারিদ্রতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো দারিদ্রতা কি, এর কারণ কি, তারপরে এটা দূরীকরণ কিভাবে করা যায়। আর অভিবাসন সম্পর্কে তো আলোচনা করলামই। তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব পরিবেশগত নিরাপত্তা আর মহামারী, ঠিক আছে? এই দুটি টপিক আলোচনা করলেই তোমাদের এই তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা মহামারী আর পরিবেশগত নিরাপত্তা, এই দুটি টপিক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। বোঝা গেল? তাহলে তোমাদের তৃতীয় অধ্যায় কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই।